নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বাংলাদেশে লাগাতার অশান্তি চলছে। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সে দেশের রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। পাশাপাশি বিএনপি নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ছাড়া হয়েছে ইতিমধ্যেই। খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে, মুক্ত ঘোষণা করা হয়েছে 2018 সালে, যার জেল হয় 2018 ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগে। অশান্তি বাংলাদেশে লাগাতার রয়েছে, এখনও বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ, বিক্ষোভ চলছেই। তবে এরই মধ্যে দুই বাংলার সীমান্ত বাণিজ্যে, সেই সীমান্ত বাণিজ্যেও বেশ কিছু প্রভাব পড়েছে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে বিএসএফের কড়া নজরদারি চলছে। তবে বেশ কিছু পণ্যবাহী ট্রাক বিভিন্ন জায়গাতেই, এই সীমান্তে বিভিন্ন জায়গাতেই আটকে রয়েছে। বসিরহাটের ঘোজাডাঙ্গা, বনগাঁর পেট্রাপোল সহ একাধিক সীমান্তে সেখানে বাণিজ্যিক স্বাভাবিক ছন্দে চলছে না। ফলত কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে। এমনকি মধ্যবিত্তের হেসেলেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের জের, প্রভাব পড়ার আশঙ্কা এপার বাংলার আম জনতার হেসেলে। বন্ধ দুদেশের পণ্য আমদানি রফতানি, বাড়তে পারে সবজির দাম। পণ্যের আকালের আশঙ্কা, দুই বাংলার সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক। ওপার বাংলার অশান্তির জেরে কোথাও বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য, কোথাও ধীর গতিতে চলছে পণ্য আমদানি রফতানি। অগ্নিগর্ভ বাংলাদেশ, সোমবার কার্যত বন্ধ ছিল দুই বাংলার মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল। বসিরহাটের ঘোজাডাঙ্গার সীমান্তে হাজার হাজার ট্রাক দাঁড়িয়েছিল। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ট্রাক ছাড়তে শুরু করে। ধীর গতিতে কাজ শুরু হয় ভারত বাংলাদেশ সীমান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙ্গা বন্দর। আতঙ্ক নিয়েও ট্রাক চালিয়ে ওপার বাংলার উদ্দেশ্যে পাড়ি ট্রাক চালকদের। ঘোজাডাঙ্গায় সীমান্ত বাণিজ্য শুরু হলেও শুনশান ভারত বাংলাদেশের চ্যাংরাবান্ধা সীমান্ত করিডোর। অন্যান্য দিনের মতো ব্যস্ততা চোখে পড়েনি। সীমান্তে সারি দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক, যার জেরে দুই বাংলার বাণিজ্যে ক্ষতির আশঙ্কা। কার্যত বন্ধের চেহারা বনগাঁর পেট্রাপোল সীমান্তে। সীমান্ত বাণিজ্য কবে স্বাভাবিক হবে ধারণা নেই কারোরই। কয়েকশো ট্রাক দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোলের পার্কিং জোনে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ থেকে খালি গাড়ি ভারতে ঢুকতে শুরু করেছে। ভারতের সীমান্তে রয়েছে বেশ কিছু কাঁচামাল বোঝাই সবজির লরি। মঙ্গলবার সকালে পেট্রাপোলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী পৌঁছন। তবে পেট্রাপোল সীমান্তে ফের কবে বাণিজ্য স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউই। না, আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপারে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে ভীষণ, মারামারি এটা সেটা হচ্ছে সব কিছু। এখন কি হবে না হবে এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাচ্ছে না। আমরা ভোমরা কোর্টে যাব। ভারত বাংলাদেশের সীমান্ত বাণিজ্য দুই দেশের অর্থনীতিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে মাল বোঝাই ট্রাক বেশি দিন দাঁড়িয়ে থাকলে দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব পড়তে বাধ্য। কাঁচা সবজি ভর্তি পণ্যবাহী ট্রাক দুই দেশে স্বাভাবিকভাবে চলাচল না করতে পারলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা অনেকটাই। কোটি কোটি টাকার রাজস্বের ক্ষতি সামলানো কঠিন হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি প্রভাব পড়তে পারে মধ্যবিত্তের হেসেলে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট তাপস কুণ্ডু। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। যেটা জানতে চাইবো, এই যে বাংলাদেশে সেখানে যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, বাংলাদেশে এখনও অশান্তি বজায় রয়েছে, এর কারণে বিভিন্ন সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো, ভারত বাংলাদেশ যে সীমান্তগুলো রয়েছে, সেখানে শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, পণ্যবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে। এতে কতটা ক্ষতি হচ্ছে দুদেশের অর্থনীতির ক্ষেত্রে, এবং এই যে ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে কি কি এখনো পর্যন্ত সীমাবদ্ধতা থাকছে, কোন বিষয়গুলোকে দেখা হচ্ছে? নমস্কার, আমি তাপস কুণ্ডু বলছি, মহাদেবপুর কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ড এজেন্ট। আপনার কালকে দুটোর পরে আর এক্সপোর্ট হয়নি, আমাদের কালকে দুটোর পরে এক্সপোর্ট হয়নি, বন্ধ ছিল। সেই ক্ষেত্রে আমাদের পার ডেতে অ্যাপ্রক্স 16 কোটি বৈদেশিক মুদ্রা আমাদের আমদানি হয়। সেখানে আপনার মিনিমাম ওখানে অ্যাপ্রক্স 1 কোটি টাকার মতো লস হয়েছে।
আজকে সারাদিনে এক্সপোর্ট হয়নি, সারাদিন এক্সপোর্ট বন্ধ ছিল, কারণ আমাদের মালদা প্রশাসন বাংলাদেশের প্রশাসনের সাথে কথা বলে আমরা এটাতে আগে উপস্থিত হতে পেরেছি যে যেই গাড়িগুলো বাংলাদেশে আটকে আছে, অ্যাপ্রক্স 300 গাড়ি বাংলাদেশে আটকে আছে, সেই গাড়ি চালক, ড্রাইভার, তাদের বের করার প্রায়োরিটি আমরা আগে দিচ্ছি। এর জন্য আমরা সারাদিন আজকে এক্সপোর্ট করিনি। একে একে আমরা কালকে রাত্রে অনেক আমাদের বিএসএফ, কাস্টম, আমাদের আইসি সাহেব মালদা, তাদের সাথে যোগাযোগ করে রাতের বেলা সব বিএসএফ আমাদের ড্রাইভার খালাসিকে নিয়ে এসেছি, আমরা তারা আশ্রয় দিয়েছি। আজকে ভোরবেলা তাদের আস্তে আস্তে ছেড়েছি, এন্ট্রি করে ছেড়ে তাদের নিয়ে আসার ব্যবস্থা করেছি। আমাদের কাজ এখনো চলছে। এই 300 ট্রাক আপনি বলছেন আটকে রয়েছে, তার মধ্যে কতগুলো ট্রাককে নিয়ে আসা গিয়েছে এপারে? ওপার বাংলা থেকে কতগুলো ট্রাককে এপার বাংলায় আনা গেছে? আপনার 150 ট্রাক নিয়ে কি ছিল তাতে? 150 ট্রাক আনতে পেরেছি। কি ছিল তাতে? এখনো চলছে। হ্যাঁ, এটা খালি গাড়ি। আচ্ছা, যে সমস্ত পণ্য নিয়ে গিয়েছিল সেই ট্রাকগুলো খালি করার পরে সেগুলো আটকে গিয়েছিল। হ্যাঁ, এমনিতে এখনো পর্যন্ত কতগুলো ট্রাক এপারে আটকে রয়েছে যেগুলো ওপারে যাওয়ার অনুমতি মিলছে না? এপারে আপনার 700 ট্রাক আছে। তার মধ্যে আপনার প্যারিসেবল আইটেম আছে, আপনার 70টা প্যারিসেবল আইটেম আছে, যার মধ্যে অনিয়ন, পেঁয়াজ আছে, আপনার গ্রিন চিলি, কাঁচা লঙ্কা আছে, তারপর মোলাসিস, গুড় আছে কিছু। এই সব মিলিয়ে 700 গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমাদের একটাই দাবি, যেগুলো বাংলাদেশে খালি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ি, ড্রাইভার, তাদের আগে ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসবো, তারপরে আমরা এক্সপোর্ট করব। আশা করি কালকে আমরা এক্সপোর্ট করতে পারবো। বেশ, থাকুন আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাট থেকে বিজেপি নেতা রাজা হাইত। রাজা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। যেটা জানতে চাইবো, এই যে দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে এবং বাংলাদেশের যে ঘটনা, এই ঘটনার জেরে দুদেশের বাণিজ্যই আমদানি রপ্তানি আটকে গিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে বহু বাংলাদেশি এদেশে আসারও একটা চেষ্টা করছে, এমন একটা বিষয়ও শোনা যাচ্ছে। এই বিষয়গুলো একটা রাজনৈতিক দল, নিঃসন্দেহে আমরা দেখলাম যে সংসদে সেখানে বিদেশমন্ত্রী তিনি বক্তব্য রাখলেন যে ভারত সরকার নজর রাখছে। পাশাপাশি সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই সর্বদলীয় বৈঠকে সবকটি রাজনৈতিক দলই সহমত পোষণ করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। এই জায়গাতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল হিসেবে আপনারা এই মুহূর্তে কি পদক্ষেপ করছেন, কোন বিষয়টার দিকে নজর দিচ্ছেন? দেখুন, আমাদের সর্বপ্রথম বার্তা থাকছে বাংলাদেশে বসবাসকারী সমস্ত সংখ্যালঘুদের যে আপনার তাদেরকে রক্ষা আমরা সবসময় বলতে চাইছি, এবং আমাদের প্রধান দাবি বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং তাদের যে ধর্মীয় স্থান আছে সেগুলোকে অক্ষত রাখতে হবে। একটা ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন সুসভ্য আন্দোলন, সেটা এইরকম ভাবে একটা নোংরা জায়গায় চলে যাবে এটা আমরা কোনোদিন ভাবতে পারি না। আর আমাদের কেন্দ্রীয় সরকার সমস্ত ব্যাপারের উপর নজর রেখেছে। যখন থেকে আন্দোলন শুরু হয়েছে, ভারত সরকার ভারতীয় নাগরিকদেরকে আর ছাত্রদেরকে নিয়ে আসার ব্যবস্থা আগেই করা হয়েছে এবং ভারত সরকার তৎপর হয়েছে বাণিজ্যকে সচল রাখতে এবং বাংলাদেশে আটকে থাকা যে ট্রাকগুলো আছে সেগুলোকে আনার ব্যবস্থা করা। ভারতীয় যে দূতাবাস আছে সেই দূতাবাসের সাথে সবাই সবসময় যোগাযোগ রাখার কথা বলা হয়েছে এবং যে ট্রাকগুলো আটকেছে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা জয়শঙ্কর বিদেশমন্ত্রী একদমই বলেছেন। কিন্তু আরেকটা বিষয়, যে আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো একটা দায়িত্ব রয়েছে এবং যেখানে শাসক দল, এদেশের শাসক দল,
সেই দায়িত্ব আপনারা তেমন কোনো নির্দেশ কি আছে কেন্দ্রীয় স্তরে, তেমন কোনো নির্দেশ কি আপনাদের কর্মীদেরকে দেওয়া হচ্ছে বা দিচ্ছেন? আমাদেরকে নির্দেশ বলতে এটাই আমরা মেনে চলি, আমাদের দেশ তথা রাজ্য যাতে শান্ত থাকে সেই দিকে আমাদেরকে নজর রাখা। এমন কোনো বক্তব্য, এটা সবাইকেই আমরা বলতে চাই, এমন কোনো বক্তব্য বা এমন কোনো কাজ যাতে না করা হয় যাতে আমাদের বাংলা তথা ভারতের সম্প্রীতি নষ্ট হয়। এবং আমার একটাই দাবি থাকছে, আমাদের যত শীঘ্রই সম্ভব সীমান্তবর্তী এলাকাতে রাজ্য সরকার কেন্দ্রকে জায়গা দিক এবং সেখানে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা হোক। কারণ এই যে বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে তার আজ কিন্তু আমাদের দেশে আসবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। অতএব আমাদের ভারতীয় নাগরিক তথা পশ্চিমবাংলার নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের সাথে সমন্বয় প্রদান করে কাঁটাতারের ব্যবস্থাটা, সে কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেওছেন রাজা, যে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে যা বলবে, যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলবে রাজ্য। বেশ, আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। একটা বিরতির পরে আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য কাজল সরকার। কাজলবাবু, স্বাগত আপনাকে। রয়েছেন তাপস কুণ্ডু এবং রাজা হাইদ, বিজেপি নেতা রাজা। তাপস কুণ্ডু কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের জেলা সম্পাদক। আমি কাজলবাবু আপনার কাছে আসবো। এই যে বাংলাদেশের যা পরিস্থিতি, যে উত্তপ্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে আজও বিক্ষোভ চলছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই ছবি আসছে, কিন্তু কোথাও গিয়ে একটা সেখানেও শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর জেরে ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে যে আমদানি রফতানি আপাতত বন্ধ রয়েছে, কোথাও কোথাও সাময়িক হয়তো খুলেছে, কতটা প্রভাব পড়ছে? নমস্কার, কাজল সরকার বলছি, হিলি এক্সপ্লোরেশন থেকে, স্টিয়ারিং কমিটি মেম্বার, হিলি এক্সপ্লোরেশন থেকে বলছি, হিলি থেকে। এফেক্ট তো পড়েছে, কালকে কোনো এক্সপোর্ট আমাদের এখানে হয়নি, আজকে সকাল থেকে সেগুলোই চলছিল, সেগুলো নিয়ে সকাল থেকে অনেক এক্সপোর্ট হবে কিনা সেটা নিয়ে অনেক রকম এগুলো চলছিল। তারপর একটা সময় ফর সিকিউরিটি জন্য বাংলাদেশ থেকে যে ট্রাকগুলো মালবাহী ট্রাকগুলো যেগুলো আটকে আছে তার স্টাফগুলোকে প্রথমে যে ড্রাইভার খালাসি ছিল তাদেরকে বিএসএফ প্রথমে বললো যে সিকিউরিটির জন্য তাদেরকে নিয়ে আসুন। তাদেরকে আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলে, বাংলাদেশ যে ইম্পোর্ট কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আনা হয়েছে। তার সুরক্ষিত যতজন ছিল আর কি 113 জন, তাদেরকে আনা হয়েছে। আনার পরে আমাদের এখানে দুদিন থেকে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল হাইলি প্যারিসেবল, বিশেষ করে কাঁচা লঙ্কার গাড়ি এবং পেঁয়াজের গাড়ি, সেগুলোকে এক্সপোর্ট করার জন্য আমরা আবেদন করি। সেগুলো ডিউটি দেওয়া ছিল। এখন আপনারা জানেন হয়তো গভর্নমেন্ট 40% ডিউটি নিচ্ছে পেঁয়াজের এমএসপি মিনিমাম এক্সপোর্ট প্রাইজের উপর, যেটা $550। তারপর প্রায় এক একটা গাড়ির ডিউটি লাগে এখন প্রায় 5,30,000 টাকা। তো সেইখানটা সেই ডিউটি দিয়ে গাড়িগুলো দাঁড়িয়েছিল, যাদের সব রকম এরকম কাগজপাতি ক্লিয়ার ছিল। আমরা সন্ধ্যেবেলা এই 5টার পরে 5টার সময় আমাদেরকে বিএসএফ গ্রিন সিগন্যাল দেন, কাস্টম আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এই কাঁচামালের গাড়িগুলো এক্সপোর্ট করতে পারি। তাতে আমাদের হিলি এক্সপোর্টে আজকে হিলিতে এই 9টা কাঁচা লঙ্কার গাড়ি ঢুকেছে আর 11টা পেঁয়াজের গাড়ি ঢুকেছে। আচ্ছা তাপসবাবু, এই যে আমাদের হিলির যা পরিস্থিতি, হিলি পোর্টের আপাতত, হ্যাঁ বলুন বলুন বলুন, শেষ করুন কাজলবাবু। হ্যাঁ বলুন বলুন, শেষ করুন, আপনি শেষ করুন। না, আমি এটাই বলছি যে হিলির যে আজকের যা পরিস্থিতি তাতে একদম পিসফুল। সকাল থেকে হিলিতে কোনো রকম ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটেনি। তার জন্য আমরা এরকম এক্সপোর্টটা করতে পারলাম আর কি। হিলির সব যারা ওখানকার যারা সাংগঠনিক লোকজন তারাও এসেছিলেন, তারা আশ্বাস দিলেন যে না, আপনারা কাঁচামালগুলো পচনশীল যেগুলো হাইলি পচনশীল আপনারা করুন, আমরা সেটা ইয়ে করছি। তার জন্যই আজকে এই কাঁচামালগুলো এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, এই জায়গা থেকে আমি প্রশ্ন করতে চাইছিলাম তাপসবাবুকে যে এই যে কাঁচামাল যেগুলো, সবজি আনাজ যেগুলো রয়েছে, সেগুলো তো নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে, ফলত আর্থিকভাবে তো ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। আপনার এক একটা গাড়িতে
বর্তমান যে পেঁয়াজ অনিয়নের যে ভ্যালু করছে বর্তমান, সেটা ডিউটি দেওয়ার পরে ওটাতে মিনিমাম এক একটা গাড়িতে আপনার 16 লাখ 17 লাখ টাকা করে একটা গাড়িতে খরচ আছে। এবার এইটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ইন্ডিয়ার আর্থিক অবস্থা প্রচুর পরিমাণে ডাউন হবে, প্রচুর পরিমাণে। তারপরে আপনার কাঁচা লঙ্কা আপনার কাঁচা লঙ্কা রোদে 2 ঘন্টা রাখলে কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যায়। সেই কাঁচা লঙ্কাগুলো সেইভাবে নষ্ট, আজকে আমাদের এই বর্ডারে 2-3টে ছিল, সেটা আমরা ঢোকাতে পারিনি, সেটা আবার ব্যাক পাঠিয়ে দিয়েছি লোকাল মার্কেটে। আলটিমেটলি লসই হলো পার্টি এক্সপোর্টারে। ফলত কি আমি কাজলবাবু এবং তাপসবাবু দুজনের কাছে একে একে জানতে চাইবো আমি, এর জেরে এ দেশের বা এ রাজ্যের হেসেলে কোনো সমস্যায় পড়তে হতে পারে কি? জিনিসপত্রের দাম কি আরও বাড়তে পারে? কারণ এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি এই মুহূর্তে, সবজির দাম। না, এক্সপোর্টের জন্য, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য, হ্যাঁ 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 বলুন। হ্যালো বলুন বলুন হ্যালো বলুন কাজলবাবু বলুন। হ্যাঁ আমি বলছি এক্সপোর্টের জন্য, হ্যাঁ আমি বলছি এক্সপোর্টের জন্য হেসেলে কোনো রকম প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। হেসেলের আমাদের এখানে এক্সপোর্টের জন্য কোনো এক্সপোর্ট হওয়ার জন্য হেসেলের কোনো এখানে সম্ভাবনা নেই। দাম বাড়ানোর বা দাম হাইক করার কোনো সম্ভাবনা নেই ওরকম। না, ধরুন এই এখন এরকম সিচুয়েশন, কিন্তু অনেক সময় তো কৃত্রিমভাবে বলা হয় যে এই আটকে গিয়েছে সীমান্তে গিয়ে, তখন কি কোনো প্রভাব পড়ে? বা আমরা তো বাংলাদেশ থেকে অনেক কিছু আমদানিও করি, সেই সমস্ত জিনিসপত্র এগুলো দামগুলো কি বাড়তে পারে যদি এই যে আসা যাওয়াটা যদি বন্ধ হয়ে যায়? আপনার মহাদিপুর থেকে, দেখুন সবথেকে বড় কথা মহাদিপুর থেকে আপনার টি শার্ট, গার্মেন্টস, তারপরে আপনার জুট ব্যাগ, জুট ইয়ার্ন, তারপরে কটন ওয়েস্ট, যেটা কাপড়ের তুলো বলি আমরা, কটন ওয়েস্ট, তারপরে প্লাস্টিকের চেয়ার, দরজা, মানে হার্ডওয়ার্স যে প্লাস্টিকের RFL বেঙ্গলের পাওয়া যায় বাংলাদেশের, সেটা আসে। তারপরে আপনার বিভিন্ন জিনিস আসে এই বর্ডার দিয়ে। এবার আলটিমেটলি যত এটা বাংলাদেশের পরিস্থিতি খারাপ থাকবে, যত ইন্ডিয়াতে প্রবেশ না করতে পারবে, আলটিমেটলি যেটা ইন্ডিয়ারটা ছিল এটা ক্রাইসিস বাড়বে। ক্রাইসিস বাড়লে কিছু তো দাম বাড়বেই। আর ওই দাদা বললেন যে আমাদের এক্সপোর্টে না করলে প্রভাব অতটা পড়বে না, এটা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। কারণ এক্সপোর্ট করার পরে আমাদের ডলার আমরা ক্যারি করি, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা আসে, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার অবস্থানটা একটু হলেও ডাউন হবে। পেঁয়াজ শুধু হেসেল নয়, আমি বলছি আর্থিক ভাবেও তো একটা সমস্যা হতে পারে। পেঁয়াজ আর আপনার অনিয়ন আর আপনার মোলাসিস মানে গুড়, এই দুটো জিনিস আপনার আমরা ইন্ডিয়ার গভর্নমেন্ট শুনতে পাচ্ছি আমি আপনার কথা, প্লিজ থাকুন আমাদের সঙ্গে। কালেক্ট করে একটা পেঁয়াজে অ্যাপ্রক্স আপনার 5 লাখ 5.5 লাখ টাকা রেভিনিউ আসে ইন্ডিয়ার গভর্নমেন্টের। আর গুড়ে মিনিমাম 2.5 লাখ 3 লাখের একটা ডিউটি আসে। এটা ইন্ডিয়ার মানে এক্সপোর্টের পরে ওটা রেভিনিউ আসে, ওটা লস হচ্ছে, এটা একটা লস। এই যে আর হচ্ছে আপনার এক্সপোর্ট হচ্ছে ডলারটা আমদানি যেটা হচ্ছে না, ওটা খুব মানে ইন্ডিয়ার জন্য খারাপ আর কি, ক্ষতি হচ্ছে। বেশ, আমি এই জায়গাতেই রাজার কাছে আসবো। রাজা, যেটা আমি জানতে চাইছিলাম, এই যে বহু মানুষকে দেখা যাচ্ছে যারা হয়তো বাংলাদেশে বাসিন্দা কিন্তু আমাদের দেশে চিকিৎসার জন্য আসেন, অনেকে চলে যান, অনেকে চলে যাচ্ছেন, আবার ওদেশ থেকে অনেকে এদেশে আসতে চাইছেন এখন যে পরিস্থিতি সেই কারণে। মূলত এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার বা রাজ্য সরকারের তো একটা ভূমিকা থাকে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? রাজা শুনতে পাচ্ছেন আমার কথা? বিনাপুরের একজনকে বলেছি।
অর্থাৎ যেমনটা বলছিলেন তাপসবাবু বা কাজলবাবু, যেমনটা বলছিলেন যে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট সেটা যদি বন্ধ হয়ে যায়, এবং যেটা বন্ধ হয়ে রয়েছে গত কয়েকদিন ধরে যে বন্ধ হয়ে রয়েছে, এখন ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। কাজলবাবু, এইটাই বলতে চাইছিলাম, জানতে চাইছিলাম যে শুধুমাত্র তো হেসেলে নয়, আর্থিকভাবেও তো দুদেশেরই ক্ষতি হচ্ছে। বাংলাদেশের যেমন ক্ষতি হচ্ছে, তো আমাদের দেশেরও তো একটা ক্ষতি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। বাংলাদেশের ক্ষতির থেকে আর্থিকভাবে আমাদের তো প্রচুর ক্ষতি হচ্ছে অবশ্যই, কারণ আমরা ডলার আর্ন করছি, ডলার নিয়ে আসছি। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে তো আমাদের তো প্রচুর ক্ষতি হচ্ছেই, এবং আমাদের যে বর্ডারের যে আমরা এক্সপোর্টাররা আছি। কাজলবাবু, শুনতে পাচ্ছি আমি আপনার কথা। বেশ, কাজলবাবুর কাছে পরে আসবো। আমি রাজার কাছে রাজার কাছে আসবো। রাজা, এই যে বর্ডারে এক্সপোর্ট ইম্পোর্টের একটা জায়গা যেমন রয়েছে, পাশাপাশি বহু মানুষ তারা হয়তো এই সময়তে অনেক জায়গাতেই রয়েছে যেখানে হয়তো এই ফেন্সিং করা নেই। কোচবিহারের দিকে বেশ কিছু জায়গা রয়েছে, বা অন্যান্য কয়েকটি জায়গাতেও রয়েছে ফেন্সিং করা নেই। তো সেই জায়গাগুলোর নিরাপত্তা বজায় রাখা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রের সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার গুরুত্ব ভেবে পশ্চিমবাংলা বিএসএফ এর ডিজি এসেছিলেন পেট্রোপল সীমান্ত, এবং দফায় দফায় তারা বৈঠক করছেন, জল সীমান্তে নজরদারি বাড়িয়েছেন, এবং প্রত্যেক সীমান্তে সীমান্তরক্ষীর পরিমাণ আগে যা ছিল তার থেকে এখন বর্তমানে অনেকটাই বাড়ানো হয়েছে, যার ফলে কেন্দ্র সরকারের তরফ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষদের সুরক্ষা অনেকটাই সচেতন, সুরক্ষা প্রদান করা হয়েছে। একদমই। বেশ, আমাদের আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। রাজা হাইত, কাজল সরকার, তাপস কুণ্ডু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। নারদ আজ এখানেই শেষ করব, তবে আশা রাখবো যে বাংলাদেশে শান্তি অতি দ্রুত ফিরে আসবে, এবং এই যে দুদেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য আবারও স্বাভাবিক ছন্দে চলতে শুরু করবে। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।